আয়তাকার ঘনবস্তু এবং ঘনক এই দুটি নাম তোমরা জ্যামিতিতে এবং পরিমিতিতে প্রায় ব্যবহার করে থাকো এবং এটা নিয়ে অনেক হিসাব নিকাশ তোমরা করো। বাট মাঝে মধ্যে কিছু বেসিক প্রশ্ন তোমরা ভুল করে থাকো। যদি বলা হয় আয়তাকার ঘনবস্তুর ধার কতটি বা কর্ণ কতটি, আমরা কল্পনায় যেসব গোনাগুনি করি কিছুটা ভুল হতে পারে বা হয়ে যায় অনেক সময়। আজকে আমরা খুব ক্লিয়ারলি এই বেসিকটা আমরা জেনে নিব, আসলে এক্স্যাক্টলি কর্ণ কতটি, ধার কতটি, তল কতটি বা কৌণিক বিন্দু কতটি। তো চলো শুরু করা যাক। আমরা শুরুতে আগে দেখে নিব আয়তাকার ঘনবস্তু দেখতে কেমন আর ঘন দেখতে কেমন। এটা তোমরা আগে থেকে জানো, আমি আরেকবার মনে করিয়ে দেই। আয়তাকার ঘনবস্তু, আসলে আয়তাকার ঘনবস্তু কেন বলা হয়, কারণ এখানে উপরে যে সারফেস বা পৃষ্ঠগুলো, এই পৃষ্ঠগুলো দেখতে আয়তক্ষেত্রের মতো, এই জন্য এটার নাম আয়তাকার ঘনবস্তু। আর যার সারফেস গুলো একটা বর্গক্ষেত্রের মতো তাদেরকে বলা হবে কি, ঘনক। আয়তক্ষেত্রের ডেফিনেশনটা এভাবে হবে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য একরকম, প্রস্থ একরকম, উচ্চতা একরকম। একরকম বলতে পরিমাণ ভিন্ন। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ পরিমাণটা আলাদা হবে, উচ্চতার পরিমাণ আলাদা হবে, বা এই দুটা পরিমাণ সেম হলো এটা আলাদা হবে। অর্থাৎ একটা আয়তক্ষেত্রের শেপ থাকবে এর চারপাশে। তাহলে এটা হচ্ছে আয়তাকার ঘনবস্তু। আর যার বা যে ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সকল কিছুই সমান, সেটাকে বলা হবে ঘনক। এবার আমরা যাব বাকি তথ্যগুলোতে। এখানে আমরা দেখতে পাচ্ছি আয়তাকার ঘনবস্তু সম্পর্কে কিছু প্রশ্ন রেডি করা আছে। আয়তাকার ঘনবস্তুর তল কতটি, আয়তাকার ঘনবস্তুর বা ঘনকের আসলে কৌণিক বিন্দু কতটি, ঘনবস্তুর আসলে ধার কতটি এবং কর্ণ কতটি। এটা জানার আগে চলো আমরা আরেকটা জায়গায় যাই ডিটেল জানার জন্য। এখানে দেখো, এখানে 6টা সারফেস বা পৃষ্ঠ আছে। পৃষ্ঠ 1, 2, 3, 4, 5, 6। এই 6টা পৃষ্ঠ একত্রিত হয়ে একটা ঘনক বা আয়তাকার ঘনবস্তু তৈরি করবে। এই যে তোমরা দেখো, এই যে এভাবে। অর্থাৎ এখানে যে বাক্স বা এই ঘনক আকৃতি আমরা যেটা দেখতে পেলাম, এটা তো আসলে সারফেস কয়টি ছিল? সারফেস ছিল 6টি। কয়টি বলো? 6টি। তো এই 6টি সারফেস মিলে তৈরি হয়েছে আয়তাকার বা আয়তাকার ঘনবস্তু অথবা ঘনক। এখন আমরা একটু হিসাব করে লিখবো, যেহেতু আমরা জেনে গেলাম এখানে তল কয়টি আছে? 6টি। এখানে তল কয়টি? 6টি। সুতরাং ঘনবস্তুর তল হচ্ছে 6টি। ঘনবস্তুর কৌণিক বিন্দু কতটি? কৌণিক বিন্দু আসলে কোনগুলো? ঠিক কোণা বরাবর। 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি। এটারও সেম। তাহলে কৌণিক বিন্দু হচ্ছে কয়টি? 8টি। এবার আয়তাকার ঘনবস্তু অথবা ঘনকের ধার কতটি? ধার আসলে কি? দুইটা সারফেস যখন একত্রিত হবে এই অবস্থায়, এটা একটা সারফেস, এটা একটা সারফেস, একত্রিত হলে এই মাঝখানের যে মিলনস্থল এটাকে বলা হবে ধার বা কিনারা। তাহলে ধার হচ্ছে, ধরো এটা একটা ধার, এটা একটা ধার, 2টা, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তাহলে ঘনকের বা ঘনবস্তু ধার কয়টি? 12টি। এবার আসো কর্ণ। কর্ণ সম্পর্কে তোমরা তথ্য যেটা আগে থেকে জানো সেটা হচ্ছে আয়তাকার ঘনবস্তু, কোনো আয়তক্ষেত্রে হতে পারে, বর্গক্ষেত্রে হতে পারে। কর্ণ হচ্ছে কোণা বরাবর যোগফল দুইটা বিন্দু। এটাও কর্ণ, এটাও কর্ণ, এটা কর্ণ, তো এটা কর্ণ। এখন ভাবো, আমি যদি এই কোণা থেকে এই কোণা যোগ করে ফেলি, তাহলে তোমরা মনে হয় দেখতে পাচ্ছ বা বুঝতে পারতেছো যে সামনের যে পৃষ্ঠ বা সারফেসটা আছে, এই সারফেসের এই মাথা থেকে এই মাথায় আসলাম। তাহলে 6টা সারফেসের, প্রতি সারফেসের কর্ণ কয়টা হবে? 2টা করে, তাহলে 12টি কর্ণ। আসলে ঘনবস্তু কর্ণ কি 12টি? উত্তর হচ্ছে না। এখানে কোন একটা সারফেস বা আয়তকার যেটা দ্বিমাত্রিক তার কিন্তু কর্ণ বলতেছে না, ঘনকের কর্ণ বা ঘনবস্তুর কর্ণ কতটি। তো ঘনবস্তু হতে গেলে এর মাত্রা কয়টা থাকলে? 3টা। 3টার সাপেক্ষে চিন্তা করতে হবে। অর্থাৎ ঘরের, এটাকে ঘর বা বাক্স যদি ধরি, আমি ঘর বললাম, ঘরের এই ছাদের এই কোণা থেকে জাস্ট, আচ্ছা আরেকবার, ঘরের এই কোণা থেকে ঠিক এই কোণা পর্যন্ত, এখানে নয় কিন্তু, এই কোণা ভিতর দিয়ে একটা, এখান থেকে ওই ভিতর দিয়ে ওই কোণা পর্যন্ত কর্ণ কয়টা হলো? 2টা। ওই পাশের এই কোণা থেকে এই কোণা 3টা, এই কোণা থেকে ভিতর দিয়ে সামনের এইটা এ পাশে কয়টা কর্ণ হলো? 4টি। তাহলে আমরা বলবো ঘনকের বা ঘনবস্তুর কর্ণ হচ্ছে 4টি।